আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টপিক শুরু করব, ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতি দুইটা অংশ, একটাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আর আরেকটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যা। দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যা দুইটা পার্টি কমন, কোনোটাই যে একেবারে ফেল না এরকম না। এই পার্টটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এটার শুধু একটা অধ্যায় আছে, জেনারেল ম্যাথে, 9 10-এর জেনারেল ম্যাথে চ্যাপ্টার 10 দশম অধ্যায়। এখান থেকে কোয়েশ্চেন আসলে ফুল 5 মার্কের একটা কোয়েশ্চেন আসে, একদম যেটা যদি আসে তাহলে 5 মার্ক, আড়াই মার্কের না। বাট এখান থেকে কোয়েশ্চেন আবার দুই রকমের আসলে কখনো আড়াই মার্কের আসে, আবার কখনো 5 মার্কের আসে। মানে একটু বড় অঙ্ক দিলে আড়াই মার্কের, 5 মার্কের, একটু ছোট অঙ্ক দিলে আড়াই মার্কের। এখন ধরেন আপনি ইনভেস্ট করবেন, স্বাভাবিক আমরা যেখানে প্রফিট বেশি সেটা আমরা ইনভেস্ট করি। এখানে একটা সিঙ্গেল অধ্যায় এবং অঙ্কগুলো খুবই সহজ, পারা যায়, পড়লে আপনার 5 মার্কের আশা বাদ ব্যক্ত করতে পারেন। মানে গ্যারান্টেড তো না যেমন আসবে এরকম কোনো কথা না, যেমন 43 মনে আসে নাই, বাট মোস্ট অফ দ্য কেসে আসে। কিন্তু এই জায়গাটায় আড়াই বা 5 যেটাই আসুক না কেন মার্ক, এখানে 4টা অধ্যায় আছে। জেনারেল ম্যাথে 2টা পরিচ্ছেদ, হায়ার ম্যাথে 2টা। ঠিক আছে, অর্থাৎ এই 4টা পরিচ্ছেদ আপনি পড়লে এখান থেকে আপনি আড়াই মার্ক পেতে পারেন বা 5 মার্ক পেতে পারেন। আর খুব বেশি ওই কেসটা তেমন ঘটার পসিবিলিটি কম যে এখান থেকে 7.5 বা 10 মার্ক চলে আসবে, এখান থেকে ওইখানে টাচ করবে না, এরকমটা সম্ভাবনা কম। বাট নাথিং ইজ ইম্পসিবল, এনিথিং ক্যান বি পসিবল। এখান থেকে 10 মার্কের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রেক্ষাপটে যেটা বলতেছে, অতীতে কে আসছে না আসছে সেই আলোকে, ম্যাক্সিমাম পরীক্ষা যা আসছে তার আলোকে আমাদের এমফাসাইজ করতে হবে এটার উপরে। যারা ম্যাথে দুর্বল তারা তো এটা মাস্ট পড়বেন, এটা হালকা পাতলা পড়বেন, একদম ইম্পর্টেন্টগুলো জিনিসগুলো। আর এটা এত ডিপ নলেজ ছাড়াও এই পার্টটা করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে এই পার্টের একদম নলেজ ব্যতীত আপনি এটা করতে পারবেন না। বাট এখান থেকে কিছুটা বেসিক ধারণা নিয়ে আপনি এই পার্টটা করে আসতে পারবেন। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। সাধারণত কোনো অধ্যায়ে ফাউন্ডেশন ক্লিয়ার না হলে অ্যাপ্লিকেশন বোঝা যায় না, কিন্তু এখানে একটা ডিফারেন্স হচ্ছে আপনি এই অধ্যায়ে সব কিছু না বুঝেও এখানকার অঙ্কটা করতে পারবেন, এটা সুবিধা আছে। তো যথারীতি আমি এখানে আলাদা করাবো। তো আপনাদের এই পার্টে ক্লাস লাগতে পারে 3 থেকে 4টা, আর এই পার্টে ক্লাস লাগতে পারে 1 থেকে 2টা। তো যেহেতু এটা গুরুত্বপূর্ণ, আমি এটা 2টা ক্লাসে করাবো, আপনাদের এখানে তাড়াহুড়া করবো না। মানে এটার উপর 2টা ক্লাস ফিক্স, আর এটার উপর 3টাও হতে পারে, 4টাও হতে পারে, ডিপেন্ডস অন আমার ফিজিক্যাল কন্ডিশন, আপনাদের অ্যাকসেপ্টেন্স। ধরেন আপনারা ভালো বুঝলেন তাহলে 3 ক্লাসে হয়ে যাবে। তো কনফার্ম না কোনো কিছুই, অর্থাৎ ওভারঅল ত্রিকোণমিতিটা শেষ করতে 5 থেকে 6 ক্লাস লাগবে। আর এটার ইম্প্যাক্ট আপনাদের পরীক্ষা কমন আসতে পারে অন্তত পক্ষে 5, ম্যাক্সিমাম 10, 7.5 হতে পারে। মানে 5, 7.5 বা 10 এই যে কোনো একটা মার্ক আসবে। তো এই পার্টটা তুলনামূলক ইজি, এটা নিয়ে টেনশন করবেন না। 2টা ক্লাস নেব, 2টা ক্লাস খুব মনোযোগ সহকারে করলে এটা খুবই পারবেন। বাট এই পার্টটা একটু সমস্যা আছে, কারণ এখানে এমন কিছু নলেজ আছে যারা জেনারেল ম্যাথের স্টুডেন্টদের জন্য ধরাটা অনেক কষ্ট হবে। সে তুলনায় এটাতে অত কষ্ট না, এটা সবাই বুঝবেন। তো বুঝবেন না কোনো কিছু না, অসম্ভব বলতে কোনো কিছু নাই, সবার পক্ষে সব সম্ভব পরিশ্রম করলে। তো আমরা শুরু করি। তো যথারীতি প্রথম ক্লাস, যেহেতু আজকের ক্লাস হচ্ছে বেসিকটা হবে বেশি, আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম কম সলভ হবে, কথা বুঝছেন। আগামী দিনে আমরা পুরো ম্যাথের দিকে বেশি ফোকাস করবো না। আচ্ছা, আপনার তো ত্রিকোণমিতির অনেক কিছু জানেন না, বুঝেন না, এই জন্য আজকে হচ্ছে ফর্মুলা এবং বেসিক বেশি ডিসকাস হবে। তো যাদের বই আছে তারা আপনারা পেজ নাম্বার 495 ওপেন করে রাখেন। পেজ নাম্বার 495 ওপেন করে রাখেন। ডাস্টার নিয়ে পড়ছি মহা মুশকিলে। আচ্ছা, আমি নতুন একটা ডাস্টার নামাই, একটু 1 মিনিট।
স্যার দূরত্ব উচ্চতা আগে করালে ভালো হতো, যেহেতু সময় কম লাগবে। ঠিক আছে, আপনার কথাটা লজিক আছে, কিন্তু দূরত্ব উচ্চতা করতে গেলেও অ্যাটলিস্ট আজকের ক্লাসটা করা লাগবে। কারণ আপনি তো ত্রিকোণমিতির অ্যাঙ্গেলেই জানেন না, সূত্রই জানেন না, লম্ব কোনটা ভূমি কোনটা কিছুই জানেন না। তো আমার তো একটা সেই ফাউন্ডেশনটা দিতে হবে। তো আপনারা চাইলে আমি দূরত্ব উচ্চতাটা আগে করাই ফেলবো, নেক্সট ক্লাসে করাই ফেলবো, এরপর আমি প্রয়োজনে বাকিটুকু করাবো। ওইটার সমস্যা নয়, আপনার যেহেতু চাইছেন এটা আমি করাবো, কিন্তু সেটা করতে গেলে আজকের ক্লাস ম্যান্ডেটরি, মানে আজকেরটুকু না করে ওইটা করা যাবে না। আচ্ছা, তো আমরা যেটা শুরু করব, প্রথম হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতি, বুঝছেন? এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। দেখেন, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা ধরেন বিষমবাহু ত্রিভুজ। আমাদের বেসিক্যালি একটা ত্রিভুজ হইলেই তিনটা কোণ হয়, বুঝছেন? চতুর্ভুজ হলে তো কোণ হয়ে যায় চারটা, তাই না? আর রেখা হলে তো জাস্ট দুইটা কোণ হয়। তো আমাদের যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতি, তিনটা কোণ ক্রিয়েট করতে গেলে আমাদের একটা ট্রায়াঙ্গেল লাগে। তো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বিশেষত আমরা যারা পড়ছি ইন্টারমিডিয়েটে, আমাদের যে কোনো ত্রিভুজের বেলায় আমরা ম্যাথ পড়ছি। আপনি আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ দেন, এ নিয়ে অঙ্ক আছে, বিষমবাহু তো অঙ্ক আছে। কিন্তু আপনাদের যে লেভেলটা, মানে জব পরীক্ষা তো মূলত 9-10-এর বেস করে কোশ্চেন আসে। এখানকার কিন্তু একটা সবচেয়ে বেনিফিট আছে, আপনাদের নবম দশমের যে বইয়ের যে অঙ্ক আছে, অনেক সময় হুবহু এখান থেকে আসে, বা ম্যাক্সিমাম ডিজিটটা চেঞ্জ করে, মানে নতুন কোনো কনসেপ্ট বানিয়ে দিবে না। মোস্ট অফ দ্য কেস ডাইরেক্ট কমন পড়ে, এটা একটা সুবিধা। আপনারা যদি অঙ্ক এটা প্র্যাকটিস করেন, পরীক্ষায় হুবহু কমন পেতে পারেন। 90% পসিবিলিটিস আছে আপনার হুবহু কমন পেতে পারেন। তো আপনাদের গণিতটা যেহেতু 19 পর্যন্ত, তো সেখানে আমাদের পড়াটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে বেসিক্যালি আপনাদের এখানে বিল্ড আপ হয়েছে। সো আমাদের ত্রিকোণমিতি, বিশেষ করে তিনটা কোণ, এখন তিনটা কোণ ট্রায়াঙ্গেল হয়, কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা 6টা ট্রায়াঙ্গেল আছে, তো সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। আমরা জানি ত্রিভুজ 6 ধরনের। এর মধ্যে আমাদের ত্রিকোণমিতিটা মেন ফোকাসটা হবে আমাদের শুধু সমকোণী ত্রিভুজ। ওকে, তো আমি এই ত্রিভুজগুলো মুছে ফেলি, আমি সমকোণী ত্রিভুজটা রাখতেছি। এখন সমকোণী ত্রিভুজে যথারীতি আমাদের 3টা বাহু আছে, একটা দুইটা তিনটা, এই 3টা বাহুর 3টা নাম আছে। তো আমরা জানি এই হেলানো যে বাহুটা থাকে, মানে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা, মানে এই যে এই বাহুটা হচ্ছে বড় বাহু। তো বড় বাহু, এটার আপনি বড় বাহু ডাকতে পারেন, বা এটাকে হেলানো বাহু ডাকতে পারেন। এই বড় বাহু বা হেলানো বাহু যেটা, এটার নাম ডাকা হবে অতিভুজ। ঠিক আছে, এখন আমি ধরেন ত্রিভুজটার নাম দিলাম এবিসি। হ্যাঁ, তাহলে অতিভুজ এবি, এটা ফিক্স। তো যারা লাইভে আছেন, যে কয়জন, বেশি মানুষ তো নাই, লাইভ করেন না, যে কয়জন আছেন আপনারা বলেন তো লম্ব কোনটা আর ভূমি কোনটা, মানে লম্ব কোনটা এটা বলেন। জাস্ট লম্ব কোনটা এটা কমেন্ট করেন তো সবাই, যে লম্ব কোনটা কমেন্ট করেন, লম্ব কোনটা কমেন্ট করেন। উর্মিতা জগদীশ দাস, আলামিন খান ফাহিম বলেছেন এসি লম্ব। ঠিক আছে, তো দেখেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এসি লম্ব, কিন্তু ত্রিকোণমিতিতে আপনার এসি লম্ব না। ঠিক আছে, ত্রিকোণমিতিতে এসি লম্ব না। এখন বলতে পারেন স্যার এসি লম্ব তাহলে কি বিসি লম্ব? না, বিসিও লম্ব না। আপনার উত্তর হচ্ছে জানি না, উই কান্ট সে, আমরা লম্ব কোনটা বলতে পারবো না। বাট উই ক্যান সে এই দুইটা বাহুর মধ্যে একটা লম্ব একটা ভূমি, কিন্তু কোনটা লম্ব কোনটা ভূমি আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কারণ স্যার আপনি অ্যাঙ্গেল দেন নাই, আপনাকে একটা অ্যাঙ্গেল দিতে হবে। হ্যাঁ দিলাম অ্যাঙ্গেল, না স্যার এই অ্যাঙ্গেল না, এটা তো 90 ডিগ্রি স্যার জানি, এটা দিয়ে না স্যার। আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল ফিক্স করুন। ও অ্যাঙ্গেল ফিক্স করতে হবে, আচ্ছা নাও এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বললাম,
দিলাম। যদি ত্রিভুজের অ্যাঙ্গেল এটা হয়, বেজ অ্যাঙ্গেল যদি এটা হয় 90 ডিগ্রি ব্যতীত, কিন্তু এটার সাথে সম্পর্ক না, 90 ডিগ্রি রিলেটেড যে দুইটা বাহু, একটা লম্ব একটা ভূমি হয়। এখন কোনটা লম্ব কোনটা ভূমি বুঝতে গেলে আপনাকে অ্যাঙ্গেল দিতে হবে। আপনি অ্যাঙ্গেল এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, আপনি যেখানে এক জায়গায় দিবেন। এই অ্যাঙ্গেল যে দুইটা বাহুর সাথে আছে, এই দুইটা বাহু ব্যতীত আরেকটা বাহু আছে না, মানে কোণের বিপরীত যেটা, এটা হবে এখন লম্ব, আর এটার নাম হবে ভূমি। আমি বলতে পারেন স্যার আমি তো এটাই কইছি। না, দেখেন, আপনি যদি ত্রিভুজটা এরকমভাবে আঁকতেন, ধরেন এ বি সি দিলাম, আমি অ্যাঙ্গেলটা এখানে দিলাম থিটা, তখন এই কোণের বিপরীত এটা না, এটাকে আপনার লম্ব বলতে হবে, আর এটাকে ভূমি বলতে হবে। মানে খাড়াখাড়ি থাকলেই লম্ব, শুয়ে থাকলেই ভূমি, নো, ত্রিকোণমিতি এটা বলে না। ত্রিকোণমিতি কোনটা দাঁড়ায় আছে কোনটা শুয়ে আছে ও চেনে না, ও চেনে অ্যাঙ্গেল। কারণ ওর নামই ত্রিকোণমিতি, ও কোণ ছাড়া কিছু বোঝে না, ওর সব কিছু হবে কোণের প্রেক্ষাপটে, বুঝছেন? তো আপনার যখন আপনি কোণ ফিক্সড করবেন তখন বলতে পারেন লম্ব। কেউ আবার এটা বললেন না যে স্যার আমি এখানে থিটা দিলে স্যার এটা কি লম্ব হবে? না, আপনি 90 ডিগ্রিকে লম্ব দিতে পারবেন না। সো এটা ফর্মেটই ভাগ। সো এই ফর্মেট যদি ক্যান্সেল করেন, আপনার দুইটা ফর্মেটই আছে, বেশি না, প্যাচের কিছু নাই। হয় আপনি অ্যাঙ্গেল এখানে দেবেন, না এখানে দেবেন। শোয়ানোটা মানে হেলানোটা মানে বড়টা অতিভুজ, এটা ফিক্স। এখানেও অতিভুজ এটা, এখানেও অতিভুজ এটা। ফ্যাক্ট হচ্ছে লম্ব কোনটা ভূমি কোনটা। তাহলে আপনার এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে লম্ব ভূমি না চিনলে সূত্রই শেষ। আপনাকে আগে লম্ব ভূমি চিনতে হবে। তো লম্ব ভূমি চিনতে গেলে আপনাকে অ্যাঙ্গেল লাগবে, যেখানে অ্যাঙ্গেল রিলেটেড একটা বাহু হবে অতিভুজ আর একটা হবে ভূমি। আর অ্যাঙ্গেলের বাইরে যেটা আছে, মানে কোণের বিপরীতে যেটা আছে, এটা হচ্ছে লম্ব। এই যে এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল রিলেটেড একটা হবে অতিভুজ আর একটা হবে ভূমি। কোণের বিপরীত যেটা, এটা হচ্ছে লম্ব। তাহলে আপনি যখন লম্ব ভূমি অতিভুজ এটা চিনবেন, তখন আপনি এখানের অঙ্কগুলো করতে পারবেন। তাহলে আপনারা কি লম্ব ভূমি অতিভুজ যদি চিনে থাকেন, আপনারা ইয়েস কমেন্ট করেন। আমি মুছে পরের কথা বলি। লম্বভূমি অতিভুজ যদি বুঝে থাকেন কমেন্ট করেন ইয়েস। এখন তিনটা বাহু আছে এবিসি। এখন আপনি দুইটা বাহু করে সম্পর্ক তৈরি করবেন, আপনি কয়টা রিলেশন বিল্ড আপ করতে পারবেন? দেখেন, বিন্যাস সমাবেশে এই জিনিসটা পড়ছেন আপনি। এই যে এবি এবং বিসি বাহু নিয়ে একটা সম্পর্ক তৈরি করতে পারেন, অথবা এবির সাথে আপনি এসি নিয়ে একটা সম্পর্ক তৈরি করতে পারেন, তাই না? মানে এবির সাথে বিসি নিতে পারেন বা এবির সাথে এসি নিতে পারেন, অথবা আপনি বিসি আর এসি নিতে পারেন। আপনি তিনটা বাহু আছে, আপনি যদি দুইটা করে নিয়ে সম্পর্ক বিল্ড আপ করেন, তখন আপনি এরকম তিনটা সম্পর্ক পাবেন, তাই না? তাহলে এই এবি বাহুটার নাম হচ্ছে, আপাতত এখানে যদি আমি থিটা দেই, তাহলে এবি বাহুটার নাম হচ্ছে লম্ব। সো দিস ইজ লম্ব, আর বিসিটা কি? বিসি হচ্ছে ভূমি, তাই না? কারণ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আপনার অতিভুজ বা অতি দিলাম। তো বিসি ভূমি, এসি হচ্ছে অতি, এসি অতি। তাহলে আপনি তিনটা সম্পর্ক পাবেন। এখন আপনি যদি সম্পর্কটাকে একটাতে ভাগ করেন, ধরেন এবি বাই বিসি আমি দিলাম, ঠিক আছে? অথবা আমি যদি বাংলা ভাষায় বলি, লম্ব বাই ভূমি দিলাম। এখন এই লম্ব বাই ভূমি বা এবি বাই বিসি যেটাই বলেন না কেন, একটা বাহুকে আরেকটা বাহুতে ভাগ করলে এটার নাম হচ্ছে অনুপাত। অনুপাত মানে কি? এই যে এরকম আমরা পড়ছি না যে 3:5, এটা একটা অনুপাত। তাহলে এটাকে তো আপনি এভাবে লিখতে পারেন 3/5। কারণ 3:5 যে কথা, মানে 3:5 যে কথা, 3/5 কিন্তু একই কথা। তার মানে একটা ভগ্নাংশ, যেটা ভগ্নাংশ মানে একটা অনুপাত। তো এটা একটা ভগ্নাংশ, লম্ব বাই ভূমি, তাহলে এটা একটা অনুপাত। তাহলে আমরা ত্রিকোণমিতিতে এরকম কয়টা অনুপাত পাবো? দেখেন তো, লম্ব আর ভূমি নিয়ে একটা অনুপাত পাবো, এই যে লম্ব আর ভূমি নিয়ে একটা অনুপাত পাবো, তারপর হচ্ছে ভূমি আর অতিভুজ নিয়ে একটা অনুপাত পাবো, আবার লম্বের সাথে অতিভুজ নিয়ে আর একটা অনুপাত পাবো। তাহলে আমরা কয়টা অনুপাত পাবো? একটা, দুইটা, তিনটা না, আমরা 6টা অনুপাত পাবো। স্যার আপনি লম্ব উপরে লিখছেন, আমি তো স্যার ভূমিও উপরে লিখতে পারবো।
ভূমি বাই লম্ব লিখলে কি স্যার ভুল? স্যার আপনি ভূমি বাই অতিভুজ লিখছেন কেন স্যার? আপনি অতিভুজ বাই ভূমি লিখতে পারেন না? হ্যাঁ লিখতে পারি। স্যার আপনি লম্ব বাই অতিভুজ লিখছেন, আপনি তো অতিভুজ বাই লম্ব লিখতে পারেন। দেখেন আপনি কোনোভাবেই এই 6টা অনুপাতের বাইরে আর আপনি নিজে বানাইতে পারবেন না। আপনার চ্যালেঞ্জ করলাম যে আপনি বানান। এই 3টা বাহুকে কেন্দ্র করে এই 6টা অনুপাতের বাইরে আপনার পক্ষে বানানো সম্ভব না। এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত, অধ্যায়টার নাম কি? ত্রিকোণমিতিক অনুপাত। দেখেন অধ্যায়ের নাম কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত। কেন? এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এই যে ত্রিকোণমিতিক অনুপাতে আমরা শিখছি 6টা অনুপাত আছে। ত্রিকোণমিতিক অনুপাতে 6টা অনুপাত আছে। আমরা শিখছি হচ্ছে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট। এই 6টা অনুপাত হয়েছে কারণ আমরা 6টা রেশিও নিতে পারি। যদি রেশিও নেওয়া সম্ভবত 8টা, তাহলে আমরা শিখতাম ত্রিকোণমিতিক 8টা। অন্য দুইটার নাম হয়তো আবার ব্যাট, ক্যাট, চ্যাট, ম্যাট। যে বানাইছে এ যদি কত ফ্যাট, ওইটাই শিখতাম। ও যদি বলতো মদন, আমরা মদনই শিখতাম। বিশেষ করে নাম দিছে 6টা, আমরা এই 6টাই শিখব। এখন কোনটা কোনটা? এই যে লম্ব বাই ভূমি, ওর নাম হচ্ছে কি ট্যান, যেহেতু এখানে থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। ভূমি বাই লম্ব, এটা হচ্ছে পুরো উল্টা, কট থিটা। এখন ভূমি বাই অতিভুজ, এটা আমি বলবো কস থিটা। অতিভুজ বাই ভূমি আমি বলবো সেক থিটা। লম্ব বাই অতিভুজ আমি বলবো সাইন থিটা। অতিভুজ বাই ভূমি আমি বলবো কোসেক থিটা। এখন এটাই অনেকে মুখস্থ রাখতে পারেন না যে স্যার এই কেমনে আপনি ঠুস ঠাস লিখছেন, এই তো স্যার আমার প্যাচ লাগে। দেখেন প্যাচ লাগলে লাগতে পারে, আপনি সাধারণ জ্ঞানে মুখস্থ করেন না, প্রিলিতে মুখস্থ করছেন না, আপনি সংবিধানের আর্টিকেল মুখস্থ করেন না, কতগুলো আর্টিকেল আছে। আপনি রিটেন পরীক্ষা দিতে গেলে আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ঠিক আছে, বা বিশেষ করে মূলত 1 থেকে 47 পর্যন্ত যে ধারাগুলো আছে আমাদের সংবিধানে, প্রথম 3টা বিভাগের যে ধারা, 7টা বিভাগ, শেষেরগুলো আপনাদের সিলেক্টিভ পড়তে হয়। কিন্তু আপনারা জানেন যে প্রথম 3টা বিভাগ আমাদের লাগতে হয়, মাস্ট। প্রথম বিভাগে যে আমাদের 7টা অনুচ্ছেদ আছে সবগুলো কিন্তু একদম টু দ্য পয়েন্ট মুখস্থ করতে হয়, কারণ পরীক্ষা লিখতে হয়। তা আপনি কি আর্টিকেল মুখস্থ করতেছেন না? প্রিলিতে শিখছেন হেডিং, রিটেনে আপনার পুরো আর্টিকেলটাই মুখস্থ করতে হবে, কী ভাষা আছে, কারণ বলা যায় না কি আসে। তাহলে আপনি কেন সূত্র মুখস্থ করতে পারবেন না? অবশ্যই আপনাকে সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলোর জন্য আমাদের কি কিছু শর্টকাট আছে। যেমন ধরেন সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটাকে একটা ইউনিভার্সাল শর্টকাট মানে অনেকে বাংলাদেশে বলে, সেটা হচ্ছে কি সাগরে লবণ অনেক। আমি এ ধরনের শর্টকাট দিয়ে পড়াইতে পছন্দ করি না, নিজেও পড়তে পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমাকে এটা মুখস্থ করতে হবে। আমাকে যদি তিতা একটা ওষুধ খাইতে, এটার মধ্যে চিনি মিশিয়ে খাওয়ার দরকার আছে? চিনি আমার ক্ষতিকর জিনিস, আমার তিতা খাইতে হবে, মানে বডিতে যদি ওষুধ হয় খাইতে হবে, ঠুস করে খাইয়ে ফেলবো, শেষ। যত খারাপ এলাকা গিল্লা ফেলবো, গিল্লা পানি খাই ফেলবো। এই হচ্ছে আমার কথা হচ্ছে সূত্র মুখস্থ করে ফেলবেন। এখন সাগরে, এই যে সাগরে মানে সাইন, লম্ব হচ্ছে লবণ, অতিভুজ মানে হচ্ছে অনেক। এটা দিয়ে আপনি মুখস্থ করতে পারবেন। আর মনে রাখবেন সাইনের সূত্র হচ্ছে কোসেক। সাইনের সূত্র হচ্ছে কোসেক, মানে আপনার কোসেক থিটা হবে উল্টাটা আর কি, অতিভুজ বাই হবে লম্ব, ঠিক আছে। এরপরে ধরেন কস থিটা যদি লেখেন, কস থিটা, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এটার ছন্দ কি বলে? কবরে ভূত আছে, যদিও ভূত নাই, কবর অনেক নিরাপদ ইসলাম ধর্মে আমরা জানি, বরঞ্চ ভূতে ধরলে কবরের মধ্যে কেউ শুয়ে পড়লে ভূতে কবরে ধরতে পারে না, ঠিক আছে। তো কবরে ভূত ভূমি আছে। তো কজের উল্টা শত্রু হচ্ছে সেক, কজ আর সেক হচ্ছে পরস্পর উল্টা, অর্থাৎ কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর আরেকটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটার টেকনিক সবাই বলে হচ্ছে টেরা লম্বা ভূত, এই যে টেরা ফর ট্যান, লম্বা ফর লম্ব, ভূত ফর ভূমি। এই ট্যানের শত্রু হচ্ছে কট, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। এগুলো আমার তৈরিকৃত প্রসেস না, এগুলো বাংলাদেশের সব টিচারেই চলে, তো আমিও আপনাদের দিলাম কারণ আপনারা এগুলো পছন্দ করেন।
তো ওভারঅল মেন কথা হচ্ছে আপনি যে আলোকে পছন্দ করেন না কেন, আপনাকে ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আপনাকে অবশ্যই এই 6টা অনুপাত একদম ঠোঁটের আগে লাগারে থাকতে হবে। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, এভাবে 6টা অনুপাত একদম ঠোঁটের আগে লাগায় রাখতে হবে। তাহলে আপনি আপনার যে ত্রিকোণমিতিক অনুপাতের পাঠ বলেন বা দূরত্ব উচ্চতা পাঠে তো আরো এইগুলোর ব্যবহার বেশি, বুঝছেন? তাহলে এইটুকু যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন, ডান। এটুকু বুঝে থাকলে কমেন্ট করেন ডান। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের দেখেন এই 3টা জোড়া আমি ক্রিয়েট করে দিয়েছি, বুঝছেন? এই হচ্ছে 3টা জোড়া। এই দেখেন এখানে যে লিখছি এই 3টা জোড়া আছে, এই দেখেন যত লেখা আছে সব ধরেন মুছে ফেললাম। এখন দেখেন 3টা জোড়া আছে, তার মানে এই সাইন কোসেক হচ্ছে পরস্পর শত্রু, মানে এই জোড়াগুলো হচ্ছে পরস্পর শত্রু জোড়া, বুঝছেন? ত্রিকোণমিতিতে 3 সেগমেন্টে জোড়া, 2 সেগমেন্টে জোড়া আছে, 3 জোড়া কাপল আছে মানে বন্ধু জোড়া, আর 3 জোড়া শত্রু আছে, বুঝছেন? মানে সবার আপনার যেমন কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আবার কিছু শত্রু আছে, কিন্তু ত্রিকোণমিতিদেরও কিছু শত্রু আছে, কিছু ফ্রেন্ড আছে, বুঝছেন? মনে করেন আপনি ইউনিভার্সিটিতে আছেন, আপনি একটা মেয়েকে পছন্দ করেন, আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, এই সম্পর্কের খাতিরে মনে করেন যে আপনার তার লোকের সম্পর্ক আছে কিন্তু আরেকজনের লোকের শত্রু হয়ে গেছেন। এবার শত্রুটা হইতে পারে আপনার কোনো ফ্রেন্ড, কারণ আপনি ওই মেয়েকে পছন্দ করছেন, তারা সেও পছন্দ করতো, কিংবা মেয়ের কোনো বান্ধবী আপনার শত্রু হয়ে গেল, কারণ আপনি তার সাথে সম্পর্ক দেখতে পারে না, বুঝছেন তো? তার মানে শত্রু হইতে পারে, আবার বন্ধু হইতে পারে। ত্রিকোণমিতিতে এর হচ্ছে পরস্পর শত্রু, মানে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কোসেক থিটা। আবার কোসেক থিটা মানেও ঠিক উল্টা লিখতে পারেন 1 বাই সাইন থিটা, মানে সাইনের শত্রু কোসেক বা কোসেকের শত্রু সাইন। এটা এমন না যে আমি তোমাকে শত্রু ভাবি তুমি আমাকে বন্ধু হবো, ব্যাপারটা এরকম না। এগুলো বাংলা সিনেমায় চলে, বুঝছেন? ওর শত্রু ও মানে ওরও শত্রু ও। একইভাবে এরা পরস্পর শত্রু। কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সেক থিটা, তাহলে সেম কেস সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা লেখা যাবে, পরস্পরের শত্রু। আর কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই টেন থিটা, মানে এরা পরস্পরের শত্রু। সিমিলার কেস লেখা যাবে টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। এই হচ্ছে আমাদের 3 জোড়া শত্রু। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, সব কয়টা কাজে লাগবে। সূত্রগুলো সবগুলো 495 পেজে দেওয়া আছে নতুন বইয়ে। পুরাতন বইয়ের যে এডিশনের বই কেনেন না কেন সূত্র তার চেঞ্জ নেই। আল্লাহ যদি বাঁচায় রাখে, বাংলাদেশে যদি বিশেষ থাকে, যদি ম্যাথ ককটেলের 100তম এডিশনও বের হয়, ধরেন আমি যদি বাচ্চা থাকি, আমি কিন্তু দুটো শর্ত দিচ্ছি, আমি যদি বাচ্চা থাকি, বিশেষ যদি বাচ্চা থাকে, ম্যাথ ককটেলের যদি 100তম এডিশনও বের হয়, তবু সূত্র তো আর চেঞ্জ হবে না, কারণ এগুলো তো ফিক্স। ম্যাথ চেঞ্জ হতে পারে, ম্যাথের ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু ফর্মুলা কিন্তু ফিক্স। আমার বাপ দাদারা ওইটা শিখছে, আমরাও এটা শিখবো, আপনার ছেলেমেয়ে ওইটাই শিখবে। তো সূত্র মুখস্থ করতে হবে। তো এই হচ্ছে 3 জোড়া অপোজিট সূত্র। এখন আমরা আসেন 3 জোড়া কাপল ফর্মুলা পড়ার আগে এখানে আরেকটা স্পেশাল সূত্র আছে। যেমন ধরেন এখান থেকে বলি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আবার টেনের শত্রু যেহেতু কট, তাহলে টেন যদি সাইন বাই কস হয় তাহলে কট হবে উল্টা। মনে রাখবেন এরা পরস্পর উল্টা। এই দুটো হচ্ছে স্পেশাল ফর্মুলা। এই সূত্রগুলো এই দিক থেকে আসে, কিভাবে আসে জানার দরকার নাই, জাস্ট মুখস্থ করে নেবেন। এই ভগ্নাংশ আকারে হচ্ছে এরকম, এখানে আমাদের 8টা সূত্র আছে, 3 জোড়া 6টা, আর এরকম একটা 8টা। এবার আসেন যে কাপল ফর্মুলাতে আসেন। দেখেন আমি একটু লিখে দিই, ধরেন সাইনের শত্রু হচ্ছে কে? কোসেক। আর সাইনের বন্ধুকে জানেন, বন্ধু হচ্ছে কস। একইভাবে যদি ধরেন কজের শত্রু হচ্ছে সেক, ঠিক কজের বন্ধুকে, বন্ধু তো কি সাইনই, তাই না? কজের বন্ধুকে সাইন। আপনি সবকটার এরকম বলতে পারেন। ধরেন কোসেকের কথা যদি চিন্তা করেন, কোসেকের শত্রু হচ্ছে সাইন,
শত্রু হচ্ছে সাইন, আর কোসেকের বন্ধুকে, কোসেকের বন্ধু হচ্ছে সেক, এরা হচ্ছে কাপল। মানে আমি 3টা কাপল শুধু দিয়ে দিই, ধরেন সাইন আর কজ হচ্ছে পরস্পর বন্ধু, কোসেক এবং সেক হচ্ছে পরস্পর বন্ধু, ট্যান এবং কট এরা হচ্ছে পরস্পর বন্ধু। সাইনের শত্রু কিন্তু কজ, সেক সাইনের বন্ধু কজ, ঠিক আছে। এখন বলতে পারো স্যার ট্যান আর কট তো একেবারে শত্রু ছিল, ট্যান আর কট একেবারে বন্ধু কেমন হয়? আমি এটারে বলি বিবাহিত কাপল, বিবাহিত কাপল, বুঝছেন? বিবাহিত কাপল মানে জামাই বউ, ট্যান কট হচ্ছে পরস্পর জামাই বউ। জামাই এবং বউর মাঝে দেখবেন যে একটু আগে মনে করেন যে তারা দুইজন পারানে একটা আরেকটার মায়েরা ঝগড়া ঝাঁটি করে শেষ, একটু পরে দেখবেন যে দুইজন কুপতি হয়ে গেছে। এটা অন্য রিলেশন সাধারণত হয় না। আপনি আপনার ফ্রেন্ডের লগে যদি ঝগড়া করেন, ঝগড়া মিটমাট হইতে 2 দিন লাগে বা অনেক সময় 2 বছরও লাগে। তো জামাই বউর মধ্যে দেখবেন যে হুট করে ঝগড়া লাগে, হুট করে হয়েছে, মানে বিয়ে করে ফেললে আর তখন কি পার্শ্ববর্তী ক্যাটালিস্ট মানে বান্ধবী বা অন্যরা কাজ করেন, নিজের এই জামাই বউ একটু পরে ঝগড়া লাগে, একটু পরে মিলে যায়। তাহলে হচ্ছে কি বিবাহিত কাপল, মানে ট্যান কটের শত্রু, ট্যান কটের বন্ধু, কিন্তু বাকিটা কিন্তু শত্রু আরেকজন, বন্ধু আরেকজন। এই বন্ধু থেকে ফর্মুলা আছে আমাদের, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 একটা সূত্র। এখান থেকে আমাদের সেক কোসেকের সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এখানে একটা আমাদের মিস্টেক হয়েছে, সূত্রগুলো হচ্ছে এরকম, মিস্টেক না, মানে আমি একটু ফ্রেশ করে লিখবো, কারণ আমাদের রেসপেক্টিভ সূত্রগুলো আপনাকে বের করে দিতে হবে। কারণ টোটাল সূত্র 3টা, কিন্তু আপনাকে মুখস্থ অনেকে গাদার মতো করে যে 9টা, কিন্তু 3টা থেকে 9টা সূত্র উৎপত্তি ঘটে, এটা দেখতে হবে। 1 নম্বর হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার, বা ধরেন থিটা হোক, এ হোক, এক্স হোক, মানে অ্যাঙ্গেলকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে। থিটা হতে পারে, এ হতে পারে, এক্স হতে পারে, বি হতে পারে, আপনার যা খুশি। আপনার গার্লফ্রেন্ডের নামের অ্যালফাবেট দেন, বা আপনার জামাইয়ের নামের অ্যালফাবেট দেন, একটা দিলেই হয়েছে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে 3টা ফর্মুলা। এই 3টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একদম বেস ফর্মুলা। এই সূত্রগুলো থেকে 3টা সূত্র আরও তৈরি হয়, যেমন প্রত্যেকটা থেকে, যেমন এখান থেকে দেখেন, আপনি যদি সাইন স্কয়ার থিটাটাকে এক পাশে রাখেন, তাহলে আপনি লিখতে পারেন 1 মাইনাস কজ স্কয়ার থিটা, বা আপনি যদি কজ স্কয়ার থিটাটাকে বাম পাশে রাখেন, এই সাইনটাকে ওই পাশে নিয়ে যান, আপনি লিখতে পারেন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখেন এগুলোও কিন্তু আমাদের সূত্র, কখন যে কোনটা কাজে লাগে বলা যায় না। সামনে যখন আমরা অঙ্ক করব দেখবেন যে আমাদের সবগুলো ফর্মুলা ইউজ হচ্ছে, কিন্তু আমাদের মাদার ফর্মুলা কোনটা মুখস্থ করতে হবে। ত্রিকোণমিতির অঙ্ক সেই ভালো পারবে যে সূত্র মুখস্থ করবে, আর এখানে খুব বেশি ফর্মুলা নাই। মনে রাখবেন আমাদের ম্যাথমেটিক্সে আমাদের বেশ কিছু সায়েন্সের স্টুডেন্টদের, যেমন ইন্টারমিডিয়েটের সায়েন্সের স্টুডেন্টদের 4টা অধ্যায় আছে, স্টুডেন্ট দুর্বল থাকে। এক ত্রিকোণমিতি, সেকেন্ড হচ্ছে কনিক নামে একটা চ্যাপ্টার আছে, আপনার ধরনের কাছে মনে হতে পারে স্যার হোয়াট ইজ কনিক, হোয়াট এভার। তারপর হচ্ছে আপনাদের ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই অঙ্কগুলো অনেকে পারে না, মানে ক্যালকুলাসের পার্ট আর কি। এই সূত্র, এই অধ্যায়গুলো তারাই ভালো পারে যারা সূত্র মুখস্থ করতে পারে, এখানে প্রচুর সূত্র থাকে। এখন পোলাবেন সূত্রই মুখস্থ করে না, সূত্র জিগাই অঙ্কের পরের লাইন কি ওরা বুঝতে পারতেছে যে এখানে এরকম একটা সূত্র আছে, কিন্তু সূত্রটা মনে করতে পারে না, এই জন্য অঙ্ক পারে না। তো সূত্র মুখস্থ করতে পারলে ব্যাপারগুলো সহজ হয়ে যায়। তো ওর মধ্যে যেমন একটা আছে ত্রিকোণমিতি, আপনারা বাচ্চা গেছেন, বাকিগুলো নাই। তাহলে ত্রিকোণমিতি আপনি তখনই ভালো পারবেন যখন আপনি সূত্র মুখস্থ করতে পারবেন। সূত্রটা যখন আপনি জেনে যাবেন, আপনার সামনে ভাসবে, ও আচ্ছা এরপরে এটা করতে হবে। সূত্র পারবেন না, আপনার কাছে মনে হবে দরজা বন্ধ, সামনে অন্ধকার। সূত্র পারবেন মানে দরজা খোলা, আপনি দূর থেকে দেখতে পারবেন। আপনার আরেকটা রুমে কে আছে, আপনার দরজা ওপেন থাকলে কিন্তু আপনি দেখতে পারবেন, মানে পরের লাইনে কি আছে আপনি সূত্র মুখস্থ করলে বুঝতে পারবেন। তাহলে এই জন্য সূত্র মুখস্থ করে ফেলবেন এগুলো, অথবা একটা মুখস্থ করে বাকিগুলো বানায় শিখবেন নিজে। এইখান থেকে দেখেন, আপনি যদি কোসেক স্কোয়ারটাকে বাম পাশে রাখেন, কটটাকে ডান পাশে নিয়ে যান, তাহলে এটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা। সিমিলার কেস ধরেন আমি কটটাকে আলাদা পাশে রাখতেছি, ঠিক আছে। তাহলে আপনি দেখেন কোসেক, এখান থেকে যদি এটা নেন, কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কিন্তু কট স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইউজ হয়। এটার সিমিলার কেস, আপনি সেক স্কোয়ার থিটাটাকে এই পাশে রেখে ট্যানটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে সূত্র হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন আপনি যদি ট্যানটাকে সেপারেট করে ফেলেন, সেককে সেপারেট করলে এটা, আর ট্যানকে সেপারেট করলে এই যে সেক স্কোয়ার থিটা -1। এই 9টা সূত্র টেবিলের সামনে টানায় রাখতে পারেন, আপাতত মুখস্থ করবেন।
অ্যাপ্লাই করতে করতে কিন্তু আপনাদের ধরন চলে আসবে। যেমন 36 বিসিএসে কিন্তু এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লিকেশনে একটা অঙ্ক আসছে, আড়াই মার্ক দিয়ে অঙ্ক ছিল, অঙ্ক করতে সময় লাগতো 1 মিনিট, কিন্তু সূত্র না বললে অঙ্ক পারবেন না, আপনাকে ফর্মুলা ভালো করে পারতেই হবে। তো আপাতত আমি আর অন্য কথা যাচ্ছি না, আমি নতুন আরেকটা কথা বলবো, সেটা একটু পরে আসতেছি। আপাতত এটুকু যদি ক্লিয়ার হয়, আপনারা লেখেন CLR, ক্লিয়ার। আজকে কিন্তু ম্যাথ আমি বেশি করাবো না, একটা দুইটা অঙ্ক হয়তো বা লাস্টে করাইতেও পারি, কিন্তু আজকে মূলত হচ্ছে ফর্মুলাটাই বেশি ফোকাস করতে হবে। আবার নেক্সট দিন এসে আমি সূত্র বলবো না, শুরু করে দেবো বিসমিল্লাহ বলে অঙ্ক। তো লেখেন ক্লিয়ার, লেখেন CLR, ক্লিয়ার। ওকে, লাস্ট ফর্মুলার একটা চার্ট আছে, সেটা হচ্ছে আপনার ভ্যালু। যেমন ফর এক্সাম্পল আমি একটা কথা লিখি, যেমন ধরুন sin 30 মান, অর্থাৎ sin 30 ডিগ্রির মান কত, কিংবা আপনার sec 60 ডিগ্রির মান কত, বা cos 90 ডিগ্রির মান কত। দেখেন এখানে ডিফারেন্ট ভ্যালু আছে, যেমন sec 60 মান 2, sin 30 মান হাফ, cos 90 মান হচ্ছে 0। আমি লিখে ফেললাম কারণ আমার মুখস্থ আছে। এখন আপনি কি করবেন? আপনি যখন অঙ্ক করবেন, মনে করেন বহুত কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে আপনি একটা অঙ্ক করলেন, আপনাকে আমি ফর্মুলা শেখালাম, প্রসেস শেখালাম, সব কিছু করে আপনার মনে করেন যে করতে করতে লাস্ট লাইনটা এসা, উপরের লাইনের পর আইসা লাইনটা দাঁড়ালো sin 30। এখন এটার মানটা লিখতে বলে আপনি অ্যান্সার লিখতে পারবেন সুন্দর করে, মনে করেন যে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। এখন আপনাকে আমি প্রসেস শেখাবো, আপনি এই পর্যন্ত আসলেন, এরপরে sin 30 মান জানি কত। এখন যদি আপনাকে বিশেষ পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করতো, আপনার কোনো টেনশন ছিল না, কারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর sin 30 চাপলেই ও সুন্দর করে আপনারা শো করবে হাফ। কিন্তু অত্যন্ত দুঃখের কথা হচ্ছে বিশেষ রিটেন পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে না, দেয় হচ্ছে মুদির দোকানের ক্যালকুলেটর। সেই ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে বরং রোটোবটটা আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ ত্রিকোণমিতিক কোনো ফাংশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনাকে এখানে মান জানতে হবে। এখন আমাদের মান আমরা কত জানবো? স্যার অ্যাঙ্গেল তো অনেক, স্যার আপনার যদি সাইন 30-এর পরিবর্তে স্যার সাইন 31 ডিগ্রি দেয়, এ স্যার আমি কেমনে করবো? স্যার সাইন যদি 32 ডিগ্রি দেয়, এ আমি কেমনে করবো? হাজার অ্যাঙ্গেল আছে স্যার, আমি কেমনে নির্ণয় করবো? ভাই আপনার এত অ্যাঙ্গেল আসবে না। আমাদের ত্রিকোণমিতির ভ্যালুগুলোকে 5টা অ্যাঙ্গেলে প্রথমে সেগমেন্ট করে, এই 5টা অ্যাঙ্গেলের মধ্যেই পরীক্ষায় মানগুলো আসে। অ্যাঙ্গেলগুলো কি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, প্রাথমিকভাবে আর কি। এরপরে আপনার 90 ডিগ্রি উপরের ভ্যালুগুলো আপনারা পারবেন, হায়ার ম্যাথে আছে, আমিও পড়তে হবে, কিন্তু আপনি প্রথমে 90 পর্যন্ত শিখে পরে যাইতে হবে। আমাদের জেনারেল ম্যাথে 2টা অধ্যায় 90 ডিগ্রি পর্যন্ত লিমিটেড, আর জেনারেল ম্যাথের উপরে হায়ার ম্যাথের যে 2টা অধ্যায়, এখানে 360 ডিগ্রি পর্যন্ত লিমিটেড, আর ইন্টারমিডিয়েটে 360 থেকে ইনফিনিটি অ্যাঙ্গেল পর্যন্ত আছে। তো আপনাদের ইন্টারমিডিয়েট পার্ট বাদ আপনাদের 360 পর্যন্ত পারতে হবে, পারবেন, ধীরে ধীরে পারবেন। আপনি একদিনেই আপনি যখন জন্ম হয়েছে আপনি প্রথমে কিন্তু দৌড়ান নাই, আপনি প্রথমে কিন্তু ঘাড় সোজা করে বসতে পারতেন না, তারপর ঘাড় সোজা হয়েছে, বসছেন, বসার পরে দাঁড়াইছেন, পরে হাঁটা শিখছেন, পরে আস্তে আস্তে দৌড়ানো শিখছেন, এখন সবই পারেন। সব কিছুর একটা টাইমিং আছে, আমরা ধীরে ধীরে শিখবো, ভয় পেলে চলবে না, বুঝছেন? এখন এই 5টা অ্যাঙ্গেল আপনাকে মুখস্থ করতে হবে। আর কি কি মুখস্থ করতে হবে? সাইন, কস, সেক, কোসেক, টেন এবং কট। তাহলে 6টা অনুপাতের এই 5টা করে মান মুখস্থ করতে গেলে 6 × 5 অর্থাৎ আপনার 30টা ভ্যালু মুখস্থ করতে হবে। এগুলো কিভাবে মনে রাখতে হয় এর জন্য ইউটিউবে শত ভিডিও পাবেন। এই ভিডিও টিডিও দিয়ে আসলে লাভ নেই, কারণ আপনি ভিডিও করে এত কিছু প্রসেস মনে করে আপনি একটা মান বের করবেন, ভাই ঠাডা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। এরপরও যখন অঙ্ক করতে করতে আমিও কিছু প্রসেস আপনাকে বলে দেব, শিখবেন। এই চার্টটা আপনাদের বইয়ে দেওয়া আছে,
আপাতত একটু চেষ্টা করেন যে এই চারটা মুখস্থ করে ফেলার। এই যেটা এর বাইরে এইটা মুখস্থ করলে আপনার এর বাইরেও যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে আপনারা সেটা বের করতে পারবেন। এটা বইয়ে দেওয়া আছে, নতুন বই 496 পেজ, পুরাতন বই যার যে এডিশন বের করে এই ভ্যালুগুলো মুখস্থ করবেন, তাহলে আপনাদের আপাতত ফর্মুলা ক্লিয়ার। এখন আমাদের হাতে অলরেডি 40 মিনিট চলে গেছে ক্লাসের, আমরা দেখি অঙ্ক শুরু করি কতটুকু যেতে পারি আজকে। তো আপনাদের এই ত্রিকোণমিতি অধ্যায়টা আমি একটু ভিন্নভাবে সাজাইছি বইয়ে। ম্যাথ ককটেল বইয়ে সকল অধ্যায়ের অঙ্কগুলোকে আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ থেকে টাইপ টু টাইপ ভাগ করছি, আর এই অধ্যায়টা আমি সাজাইছি হচ্ছে সম্পূর্ণ বোর্ড বই বেসিস, একদম বোর্ড বইটার সলিউশন শুধু দিয়ে দিয়েছি। এর কারণটা হচ্ছে এই ত্রিকোণমিতিতে সরাসরি বোর্ড বই থেকে কোশ্চেন আসে, বানায়ও দেয় না তেমন। তো আমরা এখান থেকে সিকোয়েন্স ওয়াইজ পড়ব। আপনারা যখন অঙ্ক করবেন, যেমন দেখেন প্রথম অঙ্কটা দেখেন 6 নাম্বার। এখন বলতে পারেন স্যার 1 থেকে 5 কই? আপনাদের বোর্ড বইয়ের যে নাম্বারটা আছে কোশ্চেনে সেটা আমি দিয়েছি। তো এখানে মাঝখানে কোনো কোনো অঙ্কের নাম্বার মিসিং আছে, যেটা মিসিং বুঝতে হবে ইটস নট এলিজিবল ফর রিটেন এক্সাম। কারণ আপনাদের একই বই থেকে প্রিলিমিনারি পড়াও পড়তে হয়, রিটেন পড়াও পড়তে হয়। সো অল ম্যাথ ইজ নট এলিজিবল ফর প্রিলিমিনারি অ্যান্ড সেম এজ অল ম্যাথ ইজ নট এলিজিবল ফর রিটেন এক্সাম। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু বোর্ড বইয়ের অঙ্কগুলো থেকে সিলেক্টিভ করে আপনাদের চ্যাপ্টারটা সাজাইছি, জেনারেল ম্যাথ হোক বা হায়ার ম্যাথ হোক, যে অধ্যায়েরই হোক, যে ম্যাথটা একদমই রিটেনে এলিজিবল না সেটা আমি স্কিপ করে গেছি। তো এখান থেকে 1 থেকে 5 ফান্ডামেন্টাল অঙ্ক ছিল, এটা বাদ আমাদের মেন অঙ্ক শুরু হচ্ছে 6 থেকে। ইভেন 6 নম্বরও অতটা কমন না, কিন্তু এরপরে এগুলো শুরু হয়েছে। তো আমরা একদম শুরু থেকে, যেহেতু সব কিছুরই বিগিনিং করতে হয় আমাদের ইজি দিয়ে, ঠিক আছে? যেমন আপনি ম্যাথ শিখতে গেলে আপনাকে প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ শিখে পরে ধীরে ধীরে শিখেন, এখানেও সহজ অঙ্কগুলো প্রথমে থাকবে। তো আমরা ফার্স্টে একটু 6 ক করি, 6 ক। এখানে ম্যাথটা আছে 1/sec স্কোয়ার a প্লাস 1 cosec স্কোয়ার a ইকুয়াল টু 1। এটা প্রুফ করতে হবে। তাহলে প্রুফ করতে গেলে আপনাকে প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমি মুছে ফেলি, আমাকে লেফট হ্যান্ড সাইড এটা সমান সমান মানে 1 প্রুফ করতে হবে। তাহলে আপনি লেফট হ্যান্ড সাইড থেকে যদি 1 প্রুফ করতে পারেন তাহলে হচ্ছে ওকে। তাহলে আপনি কীভাবে করবেন দেখেন, আপনার কিন্তু সূত্রের পেজ আছে, আমি কিন্তু বইয়ে সাইডে সবগুলো সাইড নোটের সূত্র দিয়ে দিছি, কিন্তু আপনাদের তো মুখস্থ করতে হবে, পরীক্ষা তার কেউ দিয়ে দিবে না। 1/sec মানে সূত্র ছিল কজ, মানে এই যে কজ থিটা মানে লিখছিলাম 1/sec থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে অ্যাঙ্গেলটাকে এ দিয়ে প্রকাশ করছে, তাহলে 1/sec মানে হচ্ছে 1/sec মানে হচ্ছে কজ, তাহলে এটা হচ্ছে কজ এ। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটাও স্কোয়ার, তাহলে 1/sec স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস একইভাবে 1/cosec মানে হচ্ছে সাইন, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে আবার শিখছি না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে হচ্ছে 1। তাহলে এই যে দেখেন রাইট হ্যান্ড সাইড আসছে। তাহলে আপনি দেখেন তো ভাই, এখানে সূত্র ব্যতীত আপনার ত্রিকোণমিতিতে এক লাইনের সামনে আগানোর সুযোগ নেই, আপনাকে সূত্র জানতে হবে। ম্যাথটা যদি বুঝে থাকেন কমেন্ট করেন যে বুঝছি, না বোঝার কিচ্ছু নাই, বুঝছেন কিনা একটু কমেন্ট করেন যে বুঝছি। তাহলে 6 ক বুঝলে খটাও ঠিক সেম টু সেম। আমি একটু ডিঙ্গে ডিঙ্গে একটু করি, ধরেন গ নম্বরটা একটু দেখাই আপনাকে। গতেও রাইট হ্যান্ড সাইডটা 1 প্রুফ করতে হবে, তো আমি লেফট হ্যান্ড সাইডটা শুধু লিখি। এখানে লিখেছে 1/sin স্কোয়ার, তো 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ। সো 1/sin মানে হচ্ছে কোসেক, ঠিক আছে? তাহলে কোসেক এ তো হবে না, যেহেতু স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার এ। একইভাবে 1/tan মানে হচ্ছে কট, সো কট স্কোয়ার এ। তো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আবার সূত্র আছে 1, এই যে রাইট হ্যান্ড সাইড।
এগুলো হচ্ছে আপনাকে প্রথমে শুরুতে একটু ফাউন্ডেশন, এই ধরনের সহজ অঙ্ক পরীক্ষায় আশা করে বোকামি আসবে না, কিন্তু আপনাকে এগুলো না পড়েও আবার আপনি সামনে যাওয়াটাও বোকামি। তো এগুলো শিখে আমাদের পরীক্ষা উপযোগী অঙ্কগুলো করতে হবে, এটা কমেন্ট করার কিছু নেই, আশা করি সবাই বুঝবেন। আমি পরের অঙ্কটা চলে যাই, সেটা হচ্ছে 7-এর ক। এটা তো হচ্ছে 6, পরে যাই 7-এ। 7-এর ক দেখি। তো এটারও একটা লেফট হ্যান্ড সাইড আছে, সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইকুয়াল টু 1 প্রুফ করতে বলছে। তো আমরা এটা পরে প্রুফ করব, আমাদের এদিক থেকে আগাতে হবে। দেখেন আগে যেমন সরাসরি 1/, ছিল, এবার কিন্তু 1/, না। সো এটা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যেমন এই লাইনটার পরে আমি দেখেন একটু ভেঙে ভেঙে লিখি, তখন সাইন এটা আলাদা করে ফেলি, আর এটাকে 1/কোসেকে আলাদা করে ফেলি, প্লাস কজ এটা আলাদা করে ফেলি, 1/সেক এ আলাদা করে ফেলি। আশা করি এই লাইন থেকে এই লাইন না বোঝার কিছু না, কারণ আমাদের a বাই বি যে কথা, a ইন্টু 1/b একই কথা। তাহলে এই লজিক অনুসারে এটাকে আমরা সেপারেট করলাম। এখন সেপারেট করলে এটাকে আপাতত কিছু করার নাই, সাইনে থাকুক, আর 1/কোসেকে মানে হচ্ছে আবার একটা সাইন এ। একইভাবে এই কজ এ তো কজেই, 1/সেকে মানে হচ্ছে আবার একটা কজে। সূত্র ফেললাম, এটার সূত্র এটার সূত্র, মানে এই দুটাকে আমি ফর্মুলা ভাঙলাম। এখন সাইন সাইন গুণ হইলে কত হবে, সাইন স্কোয়ার এ। একইভাবে কজ কজ গুণ হলে কত হবে, কজ স্কোয়ার এ। এই যে আমাদের সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে কত, 1। এটাই তো রাইট হ্যান্ড সাইড। কমেন্ট হবে কি, ডান। সহজ ত্রিকোণমিতির অঙ্কগুলো সূত্রের উপর বেস করে অঙ্ক, এবং পর্যাপ্ত প্র্যাকটিস দরকার। আপনাকে পারতে গেলে প্র্যাকটিস করতে হবে। এগুলো আমরা কেউ মারপেট থেকে শিখে আসি নাই, আমরা প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আসছে। সো আপনাকেও টাইম দিতে হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, দেখেন কি লিখবেন, ডান কমেন্ট করেন, ডান। আমাদের 7 গেল, 7-এর ক গেল। আসলে এই ক এর মতো করেই আপনি খ করে নেবেন। আমি এখন গ নাম্বারটা দেখাচ্ছি, 7-এর গ। ক এর মতো হুবহু আর কি খ। গ এর লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। প্রথমত আপনাদের একটা পলিসি শিখাই দিই, সেটা হচ্ছে আপনাদের যদি এই ধরনের অঙ্কে সাইন ভিন্ন কিছু থাকে, এগুলোকে সাইন কোজে কনভার্ট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার অঙ্ক অনেকটা হওয়ার দিকে চলে যাবে। যেমন এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে আমাদের সূত্র আছে, নাই। 1 প্লাস সাইন স্কোয়ারের সূত্র নাই। 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আছে কজ স্কোয়ারে, কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ারের কোনো ফর্মুলা নেই। আবার কোসেক 1 প্লাস কোসেক স্কোয়ার এর সূত্র আছে, সেটা হচ্ছে কট স্কোয়ার এ। তাহলে 1/কট স্কোয়ারে এটা হয়ে যাবে টেন স্কোয়ারে। তো এখানে এদিকে টেন, এদিকে সাইন, আমার তো উল্টা প্যাচ, অতএব হুট করে যাওয়া যাবে না। ভিন্ন দিকে যাইতে পারা হলে আপনারা চেষ্টা করবেন সাইন কজের দিকে যাইতে। এই জন্য আমরা আপাতত যেহেতু সাইন কজে যাবো, তাহলে এটা তো সাইনই আছে, তাহলে এটাখানে আমরা হাত দিব না, এটা যা আছে তা রেখে দিই। এটাকে আমরা চেঞ্জ করব, তাহলে 1/1 প্লাস 1 সাইন স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মানে কত, 1 সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এইটুকুকে সরল করব, এটা সেম রেখে দেব। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ যা আছে থাকুক, আর এখানে 1 আছে, এইখানে একটা লসাগু হবে নিচে, তাহলে নিচে লসাগু সাইন স্কোয়ার এ, আর উপরে হবে সাইন স্কোয়ার এ প্লাস 1 লসাগু করলে। তাহলে আমরা জানি ধরেন 1/a/b যদি হয়, 1কে a/b দ্বারা ভাগ যদি হয়, অর্থাৎ এটা হচ্ছে 1 ভাগ a/b। তাহলে এই মতো অবস্থায় আমরা জানি গুণ দিলে নিচেরটা উল্টে যায়, যে b/a হয়ে যায়। তাহলে আপনার তো সব কিছুতে দেখায় দেখায় দিতে হবে না, তাই না? এই জন্য আপনারা যে কাজটা করবেন, যে এটা হুবহু লিখছি, নিচেরটাকে উপরে নিয়ে যাবেন, সাইন স্কোয়ার এ, আর এটা 1 প্লাস সাইন স্কোয়ার এ একটু সাজায় লেখেন সেম করার জন্য। এখন দেখেন 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ, তো লসাগু করলে এই দুটো মিলে গেছে। তাহলে নিচে যে লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ,
আর উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে হবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা সেম হয়ে গেল, কাটাকাটি করলে কত হবে? 1 হবে। কাটাকাটি দেখানোর দরকার নেই, কারণ কাটতে গেলে আবার ব্র্যাকেট দেওয়া লাগে। আপনি যখন বুঝবেন যে কাটাকাটি যাবে ডাইরেক্ট 1 লিখে ফেলবেন। তাহলে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝলে ওকে লেখেন, ওকে ওকে কমেন্ট করুন। এটা হচ্ছে 7 গ। ওকে, এরপরে আমাদের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 নাম্বার। এই ম্যাথটা একটু অনেক বড়, 8-এর ক। 8-এর খটা আবার আপনারা নিজেরাই পারবেন, বই দেখে নিজেরাই পারবেন। 8-এর ক অনেকে আটকাবেন। এখন আজকে 8-এর ক করতে গেলে আর অন্য অঙ্ক করতে পারবো না, মানে একটু সময়ের শর্টেজ হবে। এই জন্য এটা আমি নেক্সট দিন করব শুরুতে। আজকে আমি আরও একটু বেশি সূত্রের প্র্যাকটিসের জন্য ছোট ছোট অঙ্কগুলো করি, কারণ আজকে তো ফর্মুলার প্র্যাকটিস। মানে 8-এর অঙ্কটা দেখেন একটু বড়, তবে এরপর আমি সবাইকে বলবো আপনারা একটু বই দেখে চেষ্টা করবেন যে ম্যাথটা বুঝেন কিনা, কারণ আমি বইয়ে কোনো লাইন স্কিপ করি নাই। বুঝলেও আমি নেক্সট দিন করাবো, ওরি দেওয়ার কিছু নেই। আমি নেক্সট ম্যাথ করাবো আজকে 9 নাম্বার। নয় হচ্ছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal sin a plus cos a। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা আমাদের প্রুফ করবো। সো এটাকে সেপারেট রাখি, বোর্ডে লিখছি জাস্ট এমনি। সো আপনি এখানে লেফট হ্যান্ড সাইড দিবেন, দেওয়ার পর এটাকে করব। তাহলে দেখেন এই ম্যাথের আমাদের আলটিমেট আরেকটা তো সাইন কজের দিকে যেতে হবে। একবার তাকাবেন যে আমাকে কি প্রুফ করতে হবে। তো সাইন কজের দিকে যাইতে হবে, সো এইগুলোকে রাখতেই হবে, কারণ এগুলো তো আমার প্রশ্নের অস্তিত্ব। সো সাইন কজ ভিন্ন কি আছে, এই জিনিসগুলো আছে ট্যান কট। তো এদেরকে আমি সাইন কজে কনভার্ট করে ফেলবো। তাহলে আমি কিন্তু সূত্র জানি, টেনে মানে হচ্ছে সাইনে বাই কজে সূত্র কিন্তু, আর কটে মানে হচ্ছে কজে বাই সাইনে, কারণ টেন আর কট হচ্ছে পরস্পর শত্রু। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র ইউজ করে এটাকে ভাঙবো। তাহলে বাম পক্ষ উপরে কজে থাকুক, নিচে 1 মাইনাস টেন একে সাইনে বাই কজে, প্লাস উপরে সাইনে থাকুক, নিচে হচ্ছে 1 মাইনাস এটাকে কজে বাই সাইনেতে ভাঙবো। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন নিচে দিয়ে লসাগু হবে, বোঝাই যাচ্ছে। তাহলে উপরে কজে থাকবে আনটাচ, আর নিচে এইটুকুর লসাগু হইলে কজে লসাগু। তাহলে কজে মাইনাস সাইনে, ওকে, প্লাস উপরে এখানে সাইনে থাকবে, নিচে এইটুকু লসাগু হলে হবে সাইনে, আর এটা হবে সাইনে মাইনাস কজে। আশা করি প্রত্যেকে বুঝছেন এই জিনিসটা। তাহলে একটু আগে এই ধরনের অঙ্ক কিন্তু দেখাইছি, নিচেরটা উপরে গুণ হয়ে যায়, নিচেরটা উপরে চলে যায়। তাহলে এই কজেকে উপরে গুণ হলে হয়ে যাবে কজ স্কোয়ার এ, আর এটা তো থাকবে কজে মাইনাস সাইন এ, প্লাস খেয়াল করেন এটাকে উপরে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার এ, আর এটা হয়ে যাবে সাইন এ মাইনাস কজ এ। এটা কিন্তু আমাদের থাকতেছে এইটুকু আপাতত। আশা করি বুঝছেন। এখন আমাকে উপর দিয়ে একটু মুছতে হবে। তাহলে আপনারা একটু জি কমেন্ট করেন তো, যে এইটুকু যদি বুঝে থাকেন। আমি যে এই লাইনটা রেখে বাকি সবগুলো মুছে ফেলতে হবে, ওই যে ওইটা রেখে আর কি, কারণ না হলে উপরে তো লেখা যাচ্ছে না। এই যদি কমেন্ট করেন তাহলে জি কমেন্ট করেন, তাহলে আমি মুছবো আর কি। এখানে একটা কথা বলে দিই, দেখেন যে আপনি এখন এই যে লসাও করবেন, কিন্তু দুইটা কিন্তু সেম জিনিস না। একটা হচ্ছে কজে মাইনাস সাইনে, আর একটা হচ্ছে সাইনে মাইনাস কজে। দুইটা কাছাকাছি কিন্তু সেম হইল না। এখন দুইটাকে সেম করতে হবে। তাহলে সেম কিভাবে করব? তাহলে সেম করতে গেলে যে কাজটা করা লাগবে, যেমন আপনি প্রথমটা চেঞ্জ করবেন না, ধরেন কজ স্কোয়ার এ বাই
কজ এ মাইনাস সাইন এ এটা থাকুক। এখান থেকে একটা মাইনাস কমন নেব। দেখেন আপনি যখন এখানে মাইনাস কমন নেবেন তখন কিন্তু এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আপনি মাইনাস কমন নিলে কিন্তু প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। তাহলে আমরা জানি আগে পজিটিভটা থাকে, আর এই যে এই মাইনাসটা এখানে গুণ হয়ে এটাকে মাইনাস করে দিবে, তখন থাকবে হচ্ছে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। আর উপরে কিচ্ছু করবো না, উপরে সাইন স্কোয়ার আছে, এটা থাক। তাহলে এখানে যে এটা হচ্ছে এটা, এই জায়গাটায় একটা মাইনাস কমন নেওয়াতে যে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের দুইটা সেম হয়েছে, তাহলে সেম হওয়া তাহলে লসাগু আমরা এটা নিতে পারবো কজ মাইনাস সাইনে। তাহলে উপরে হবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে নিচে হচ্ছে কজ মাইনাস সাইনে, উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, তখন এই যে মাইনাস মাইনাসেরটা কাটলে এই যে এটা থাকে, যেটা সাইনে প্লাস কজে, যেটা রাইট হ্যান্ড সাইডের। এ হচ্ছে রেজাল্ট। তো বুঝলে কি লিখবেন? বুঝছি কমেন্ট করেন, বুঝলে বুঝছি কমেন্ট করেন। দেখি আজকে আর অঙ্ক করানো যায় কিনা। আজকে ভাবছি 10 পর্যন্তই না 11 নম্বরটা করাই দিই, এইটুকু পেজ পর্যন্ত থাক। আজকে 499 পেজ পর্যন্তই করাবো। সময় কি বলে? হ্যাঁ, 11 নম্বরটা করে আজকে লাস্ট করাবো। ওকে লেখেন বা বুঝছি কমেন্ট করেন, যেটাই করেন না কেন। আজকে লাস্ট অঙ্ক হবে 11, আর নেক্সট দিন শুরু করবো 8 নম্বর দিয়ে, যতটুকু যেতে পারি। সূত্রগুলো একদম টানা মুখস্থ করবেন, নেক্সট দিন যেন এই সূত্র আর বারবার এরকম সাইড নোট দিয়ে লেখা না লাগে, খালি মুখ দিয়ে বলবো। তো নেক্সট 11 লাস্ট অঙ্ক আজকের। sec a plus 10a by cosec a plus cot a, cosec a plus cot a equal cosec a minus cot a by sec a minus 10a। এটা আপনাকে প্রুফ করতে হবে। সো ডান পাশ দেখতে হবে, কিন্তু ডান পাশে কিছু করা যাবে না। আপনাকে কাজ করতে হবে বাম পাশ নিয়ে, কিন্তু ডান দিকে তাকায় তাকায় দেখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মানে ওই সেই রূপসী নারী যাকে দেখে আপনি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনাকে অনেক প্রিলি রিটেন ভাইভা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তাকে জয় করতে হবে। মানে তাকে আমি দেখতে পারবো, আপাতত ছুঁতে পারবো না। তো এটা দেখবেন, টার্গেট করবেন যে দিস ইজ মাই টার্গেট, সো আমাকে প্রসেস করতে হবে এটা। তাহলে দেখেন আমাদের টার্গেট থেকে এখানে পুরাই উল্টাপাল্টা, কিছুই মিল নেই। তাহলে আমি একে একে আমার টার্গেটটাকে আমি সেট আপ করবো। দেখেন, খেয়াল করেন, আমার এখানে যা আছে আপনি তা লেখেন। সেকে প্লাস 10a কোসেকে মাইনাস কটে, সরি প্লাস কটে, এটা ছিল, এটা হচ্ছে যে আমার প্রশ্নে আছে। এখন একটা কাজ করেন, দেখেন আপনার টার্গেটে দেখেন তো উপরে কি আছে, কোসেকে মাইনাস কটে আছে, আর নিচে কি আছে, সেকে মাইনাস 10a আছে। এটা হচ্ছে আপনার টার্গেটে আছে। মানে বেসিক্যালি কথা হচ্ছে যে আপনাকে এলএন থেকে এলএন নিতে হবে। এখন আমি টার্গেটটা আগে লিখে বলছি, আমি এটা বানাবো। এখন এই কাজটা করতে গিয়ে আপনি কি করছেন দেখেন তো, আপনার কি উপরে কোসেকে মাইনাস কটে ছিল, আপনি এটা উপরে লিখছেন, আজকে মগের মূল্যক না, মগের মূল্যক না, কিন্তু ম্যাথে আপনার একটা নিয়ম এলাও যে আপনার যখন কোনো সমীকরণ থাকে, আপনি বাম পাশে 3 দিয়ে গুণ দিলে ডান পাশে 3 দিয়ে গুণ দেন। বা আপনার a বাই বি আছে, আপনি 3a বাই 3b লিখতে পারেন, আপনি 4a বাই 4b লিখতে পারেন। মানে আপনি যা করেন উপরে যেটা করেন নিচে ওইটা করে দিলে ম্যাথের কোনো আপত্তি নেই। তার মানে আপনার টার্গেট অনুসারে আপনি প্রসেস করতে পারেন, তবে যেটা করেন উপরে দিলে নিচেও দিতে হবে। তো ভাই আমি উপরে কোসেকে মাইনাস কটে দিছি, আমি নিচেও একটা কোসেকে মাইনাস কটে দিয়ে দিই। আবার নিচে সেকে মাইনাস 10 দিছি, উপরে একটা সেকে মাইনাস 10 দিয়ে দিই। তাহলে আপনি দেখেন আপনার লাইনটাকে চেঞ্জ হয়েছে। এদিকে তাকাবেন না, এখানে দেখেন এই যে এটার লগে আপনি এটা কাইটা ফেলেন আর এটার লগে এটা কাইটা ফেলেন, তাহলে এরা কাটাকাটি গিয়ে লাস্টে কিছুই নাই, আমার আলটিমেটলি এটা যায় এটা আছে। আপনার লাইনের বিচ্ছুতি ঘটানো যাবে না। খেয়াল করেন, আমি নিচে দিছি তাই উপরে দিলাম, উপরে দিছি তাই নিচে দিলাম,
এদিকে ব্যালেন্স হয়ে গেল, তার মানে আমার এদিকে কাটাকাটি গিয়া কিছুই আমাদের অতিরিক্ত আনি নেই, যাতে আমাদের লাইনে যা ছিল তাই আছে। এখন এই কাজটা করাতে আমার যেটা সম্পর্ক হবে, আপনি এদের সাথে সম্পর্ক করে এইটুকু আনছেন, আনার পরে ওর ক্যারেক্টার খারাপ এগুলোর, ওরা তখন এদিকে তাকা যাবে। দেখেন ওর সাথে সম্পর্ক ওর, ওর সাথে সম্পর্ক ওর, কিন্তু ওরে পাশে বসানোর পরে ওর নজর এদিকে পড়বে, ওর ওর লগে তো আমার খুব খাতির হচ্ছে, ওর নজর এদিকে পড়বে, ক্যারেক্টারলেস আর কি, বুঝলেন না? ঠিক আছে, তো দেখেন ওরা দুইজন তখন প্রীতি করবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেচারা তখন কাঁদো কাঁদো ভাব নিয়ে এভাবে বসে থাকবে, কারণ ওর তো আর এখন প্রীতি নেই, ও এখন সিঙ্গেল, ও এখন সিঙ্গেল হয়ে গেছে। একইভাবে ওরা দুইজন প্রেম করবে, কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a। আর ও বেটা এখন সিঙ্গেল হয়ে যাবে, ওটার মতো রেখে দেন। কিন্তু জেনে রাখবেন, চরিত্র হননে দিন শেষে আপনার ভ্যানিশ হতে হবে, বুঝছেন? মানে ইলিগাল কোনো কিছু করে আপনি লাস্টে শান্তি পাবেন না। এই যে ওর একটা বিশাল অস্তিত্ব ছিল, দেখেন ও ওর সাথে মিলে একটা সম্পর্ক তৈরি করছে, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নাই, ওরা তখন ধূলিসাৎ হয়ে যাবে। কেন ধূলিসাৎ হবে? দেখেন সেক স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে আবার সূত্র হয়ে তারা ওয়ান হয়ে যাবে, কোস স্কয়ারে মাইনাস কট স্কয়ারের সূত্র হয়ে তারা ওয়ান হয়ে যাবে, তার মানে ওয়ান মানে তারা বাদ হয়ে যাবে। তখন থাকতেছে কি, ওই যে ওই বেটা থাকতেছে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে, তাহলে ওয়ান ওয়ান তো বাদ দিয়ে দিয়ে আপনার এটাই থেকে রাইট হ্যান্ড সাইড, আপনি তখন এটা প্রুফ করতে পারেন। তার মানে আপনার প্রমাণটা আপনি এখান থেকে এখানে আনলেন, কিন্তু এটা দেখে আপনাকে অ্যাটেম্প নিতে হবে, বুঝছেন না? তো ওভারঅল যদি ম্যাথটা বুঝে থাকেন কমেন্ট করেন অল ক্লিয়ার। এই বুঝার স্বার্থে কিন্তু কিছু কথা বলি, যে ক্যারেক্টার এগুলোকে আপনারা নেগেটিভলি নেবেন না, বুঝছেন? তো যদি বুঝে থাকেন আপনারা লেখেন অল ক্লিয়ার। মানে আজকে আমরা এই পেজ পর্যন্ত থাকি আপ টু 10। আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, বাকি অঙ্কগুলো তো অবশ্যই করবেন। আপনারা 8-এর কটা বোঝার চেষ্টা করবেন যে পারেন কিনা। আগামী দিন এই ম্যাথটা করবো, তবে একটু সময় লাগবে, প্রায় 10-15 মিনিট চলে যাবে এই 8-এর ক করতেই। অল ক্লিয়ার কমেন্ট করেন অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা ত্রিকোণমিতিটা খুব সুন্দর করে করার চেষ্টা করব, বুঝছেন? ত্রিকোণমিতিটা শেষ হলে আমাদের মোটামুটি 30 থেকে 35 মার্কের একটা আমাদের প্রিপারেশন হয়ে যাবে, বুঝছেন? স্থানাঙ্ক জমিতে হয়ে গেছে, ত্রিকোণমিতিটা হয়ে গেলে এইটুকুতে মনে করেন 10 থেকে 15 আসবে, মিনিমাম 10 সর্বোচ্চ 15। বীজগণিতে যা পড়ছে এখান থেকে মিনিমাম 20 আসবে, ম্যাক্সিমাম 25 আসতে পারে। তো আমরা যখন এই ত্রিকোণমিতি শেষ হবে আমাদের 30 থেকে 40 মার্কের একটা প্রিপারেশন হবে, এরপর আমরা পাটিগণিত জ্যামিতি ওগুলো পড়বো আর কি। আল্লাহ হাফেজ।